ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা বৈদিক সভ্যতা এবং সেই সাথে বৈদিক যে সভ্যতায় আর্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো এদের বাসস্থান এবং জীবনশৈলী সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানব। তো এইখানে কিন্তু বিশেষত ডাব্লিউপি এবং কেপি এছাড়া পিএসসির যে সমস্ত এক্সামগুলো রয়েছে মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশ্ন বিগত বছরগুলিতে এসছে। তো গতদিন আমরা কিন্তু সিন্ধু সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা ক্লাসটি দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তো দেখো, বৈদিক সভ্যতার প্রথমে আমাদের সময়কালটা কিন্তু জানতে হবে। তো প্রথম সময়কাল ছিল হচ্ছে দেখো 1500 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কালে কিন্তু আর্যরা ভারতে বসবাস করেছিল। তো এই সম্বন্ধে কিন্তু একটি মতামত দেওয়া রয়েছে। দেখো, প্রকৃতপক্ষে আর্যদের সম্বন্ধে ঐতিহাসিকের মধ্যে বিভিন্ন তথ্য রয়েছে। ম্যাক্স মুলারের দেওয়া তথ্যটি কিন্তু গ্রহণযোগ্য। এর মধ্যে ম্যাক্স মুলারের যে মত সেই অনুসারে কিন্তু আর্যরা কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলে বসবাস করত। তো 1500 খ্রিস্টপূর্বাব্দে তারা সম্ভবত হিন্দুকুশ পর্বতের যে জায়বার গিরিপথ, এই গিরিপথ ধরে কিন্তু ভারতে প্রবেশ করেছিল। নেক্সট দেখো, ইরানের পবিত্র ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তা স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু আসে যে পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি। তো ইরান এটি কিন্তু পারসিক যে সাম্রাজ্য যেটি সাইরাস প্রতিষ্ঠা করেছিলেন সেই সাম্রাজ্যের কিন্তু বর্তমান নাম হচ্ছে ইরান। তো এই ইরান এর ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দ আবেস্তা। তো এর মাধ্যমে কিন্তু জানা যায় যে আর্যরা ইরানের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছিল। নেক্সট দেখো, প্রাক বৈদিক বা ঋগ বৈদিক যুগ। এক্সামে কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখেছো যে সর্বাপেক্ষা প্রাচীন ভেদ। তো মনে রাখবে সর্বাপেক্ষার প্রাচীন ভেদ, এই প্রশ্নটি কিন্তু এক্সামে আসে। তো অ্যান্সার করবে হচ্ছে ঋগ্বেদ। নেক্সট, প্রথম দিকে আর্যরা পূর্ব আফগানিস্তান, বর্তমান আর্যদের ভারতবর্ষে বসবাসকারী সমগ্র অঞ্চল, এর 5টি উপনদী এবং সরস্বতী নদী এবং দেখো উত্তরপ্রদেশের পশ্চিমাংশে বসবাস করত বা সপ্ত সিন্ধু বলা হতো। এই সপ্ত সিন্ধু হলো সিন্ধুর এই 5টি উপনদী। তো এক্সামে কিন্তু প্রশ্নটি আসে আর্যরা ভারতে প্রবেশ করে তারা কোন অঞ্চলে বসতি স্থাপন করেছিল। অ্যান্সার করবে সপ্ত সিন্ধু অঞ্চল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি লাইন। আর্যরা কিন্তু সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করত। ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্নটি এক্সামে আসে। নেক্সট দেখো, রাজনৈতিক সংগঠন পলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ রাজকীয় সংগঠনের মধ্যে লোকজন এবং তাদের যে কর্তা রাজন, রাজন কথার অর্থ হচ্ছে রাজা। তো বৈদিক যুগে রাজন বলা হতো রাজাকে। নেক্সট দেখো, রাজা ছিল যুদ্ধের দলনেতা এবং সাধারণের রক্ষাকর্তা। তো মনে রাখবে রাজন হচ্ছে বৈদিক যুগের গুরুত্বপূর্ণ রাজা এবং রাজাই ছিলেন কিন্তু সর্বাধিক যুদ্ধের যে দলনেতা। রাজত্ব বংশগত ছিল না, রাজতা উপগোষ্ঠীর দ্বারা মনোনীত হতো। তো দেখো, রাজার যে সমস্ত ক্ষমতা, তো এখানে কিন্তু উপগোষ্ঠী দ্বারা মনোনীত করা হতো। তো রাজা সবসময় কিন্তু কর্তৃত্বের অধিকারী ছিল না। এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে। উপগোষ্ঠী সরকার হিসাবে সাধারণভাবে প্রতি তার আংশিক দায়িত্ব থাকতো, যেমন সভা এবং সমিতি। এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখান থেকে আসে, বৈদিক যুগের দুটি গুরুত্বপূর্ণ সংগঠনের নাম কি। অবশ্যই মনে রাখবে বৈদিক সভ্যতায় দুটি গুরুত্বপূর্ণ সংগঠন যেটা আর্যরা তৈরি করেছিল, একটা হচ্ছে সভা এবং একটি সমিতি। নেক্সট দেখো, গণবিধাতা প্রস্তুতি, এমনকি স্ত্রী লোকেরাও সভায় উপস্থিত থাকত। বিশেষভাবে রাজন নির্বাচন বা পুরো নির্বাচনের সময় সকলকে সমিতি বা সভায় উপস্থিত থাকতে হতো। অর্থাৎ যেহেতু জনগণের একটি আংশিক ক্ষমতা রয়েছে, তো জনগণ সভা এবং সমিতির মধ্যে কিন্তু এই দুটি সংগঠনের ছিল। এই উপযুক্ত সংগঠনের মধ্যে মনে রাখবে অনেক সময় এক্সামে কিন্তু প্রশ্ন আসে যে সভা কাদের জন্য এবং সমিতি কাদের জন্য। তো মনে রাখবে সভা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। নেক্সট দেখো, অনেক উপগোষ্ঠী মিলে গোষ্ঠী তৈরি করত। মূল সামাজিক একক ছিল হচ্ছে কুলা। তো কুলা বা কুল যেটাকে আমরা বলি, তো কুল কথার অর্থ হচ্ছে বংশ। তো এর মূল একক ছিল হচ্ছে বংশ, অর্থাৎ এই একটি বংশ থেকে কিন্তু একটি পরিবার গঠিত হতো। নেক্সট দেখো, এই কুল বা বংশ যেটাকে পরিবার বলা হচ্ছে এবং স্কুলোপাও কিন্তু ছিল। নেক্সট দেখো, পরিবারের প্রধান। তো স্কুলোপাকে
বলা হতো কিন্তু পরিবারের প্রধান। একদল কর্মচারী প্রধান রাজ্যকে সাহায্য করত, অর্থাৎ একদল প্রধান কর্মচারী কিন্তু রাজাকে সাহায্য করত। এদের মধ্যে গুরুত্বপূর্ণ পদ ছিল পুরোহিতের। তো মনে রাখবে, বৈদিক যুগে আমরা কিন্তু চতুর্বর্ণ প্রথা দেখেছিলাম, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণ কিন্তু ছিল, এবং পুরোহিতদের স্থান কিন্তু সর্বাগ্রে অর্থাৎ প্রথম শ্রেণীতে কিন্তু ছিল। নেক্সট দেখো, এর পরে স্থান ছিল হচ্ছে সেনানী, অর্থাৎ সৈন্যদের যে দল তাদের। নির্দিষ্ট প্রথা মতে সৈন্য ছিল না, অর্থাৎ নির্দিষ্ট যে সমস্ত সৈন্য রাজার দরকার সেই সংখ্যক কিন্তু সৈন্য ছিল না। প্রথম দিকে আর্যদের রণকৌশল ছিল খুব টঙ্কগত। তারা প্রতিটি ক্ষেত্রে সফল হতো কারণ তারা ঘোড়ার টানা রথ বা ঘোড়ার কিন্তু ব্যবহার করতে জানত। নেক্সট দেখো, তখন নিয়মিত রাজস্ব প্রথার কিন্তু প্রচলন ছিল না। প্রায়দের বলিদান এবং যুদ্ধে লুণ্ঠিত অর্থ সামগ্রী ছাত্র রাজার ব্যয়ভার বহন করা হতো। গ্রামণী ছিল হচ্ছে গ্রামের প্রধান। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। তো এখান থেকে দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্সামে আসে, সভা সমিতিতে প্রতিনিধিত্ব করতো কে? তো মনে রাখবে, গ্রামের প্রধান অর্থাৎ গ্রামণী, ইনি কিন্তু সভা সমিতিতে প্রতিনিধিত্ব করতেন। পরবর্তীকালে গ্রামণীর দায়িত্ব ব্রজপতির উপর কিন্তু আর্পিত হয়েছিল। এই ব্রজপতিগণ ছিলেন হচ্ছে পশুচারণ ক্ষেত্রের অধিকার লাভ করেছিল। গ্রামের প্রধান হচ্ছে গ্রামণী এবং ব্রজপতিগণ যারা পশুচারণ ক্ষেত্রে অধিকার লাভ করে। নেক্সট, আর্যদের সামাজিক জীবন। তো সামাজিক জীবন বা সোশ্যাল লাইফ কেমন ছিল এটা একটু গুরুত্ব সহকারে কিন্তু দেখবে। দেখো, আর্যরা যখন ভারতে প্রবেশ করে তখন উপায়তের পরিকাঠামো বিভাগ শুরু হয়েছিল, অর্থাৎ উপজাতি যা যে সমস্ত কার্যকলাপ করে ঠিক আর্যরা কিন্তু তেমনটাই ছিল। যখন তারা কৃষ্ণকায় আদিম অধিবাসীদের সঙ্গে বসবাস করতে লাগলো তখন রক্তের শুদ্ধতার অনুসন্ধান করতে লাগলো। অর্থাৎ আর্যরা কিন্তু বহির্দেশ থেকে আমাদের এদেশে এসেছিল, ফলে তারা ভারতীয় যে কৃষ্ণকায় মানুষ এদের দেখে কিন্তু রক্তের যে ভেদাভেদ এই ভেদাভেদ কিন্তু করতে লাগলো। নেক্সট দেখো, এদের শ্রেণীবিভাগ করার কঠিনতর হলো যে বহিরাগতদের আর্য সমাজে জায়গা খুঁজে পেল এবং কিছু কিছু আর্য নস্যদের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হলো এবং তারাও তাদের পন্থা অবলম্বন করলো। ক্রমে ক্রমে উপজাতি সমাজ 3টি দলে বিভক্ত হয়। যেমন দেখো, পুরোহিত এবং সাধারণ গোষ্ঠী। পরবর্তীকালে শূদ্র হিসাবে আরও একটি দল সৃষ্টি হলো। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি কিন্তু শ্রেণী সৃষ্টি হয়েছিল। তো এটিকে কী বলা হয়? বর্ণ প্রথা। তো বর্ণ ব্যবহৃত হলো প্রায় রং হিসাবে, অর্থাৎ আর্যরা হচ্ছে ফর্সা এবং দাসেরা হলো কালো। পরিবারে ছিল হচ্ছে সমাজের মূল একক। পরিবারের প্রকৃতিগতভাবে ছিল পিতৃশানিত, কিন্তু স্ত্রী লোকেরা পুরুষদের মতো সকল সুযোগ সুবিধা ভোগ করত। এখান থেকে শুধু এই কটি জিনিস মনে রাখবে যে পুরোহিতরা ছিল সর্বাগ্রে প্রধান। আর্যরা তারা সামাজিক জীবনের ক্ষেত্রে 4টি বর্ণ কিন্তু বিভক্ত হয়েছিল। 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য এবং 4র্থ হচ্ছে শূদ্র। তো বিশেষত এরা ছিল হচ্ছে গৌরবর্ণ এবং ভারতীয়রা ছিল হচ্ছে কৃষ্ণকায়। চলো নেক্সট দেখো, বিবাহের ক্ষেত্রে একস্বামী প্রথার প্রচলন ছিল, অর্থাৎ প্রত্যেকে কিন্তু একটি বিবাহ করতে পারত। নেক্সট, বিবাহ বিচ্ছেদ প্রথা কিন্তু ছিল না, অর্থাৎ ডিভোর্স সিস্টেম কিন্তু এক্ষেত্রে ছিল না। কিন্তু অল্প কিছু ক্ষেত্রে বিবাহ প্রথা, যেমন ভাইয়ের স্ত্রীকে বিয়ে এবং বিবাহ বাহানোর প্রচলন কিন্তু ছিল, অর্থাৎ নিজেদের পরিবারের মধ্যে কিন্তু বিবাহ প্রচলিত ছিল এই বৈদিক যুগে। নেক্সট, বাল্য বিবাহেরও কিন্তু কিছু দৃষ্টান্ত দেখা যায়। সাধারণত 17 থেকে 10 এবং 17 বছর বয়সী বিবাহ প্রথা চালু হয়েছিল। তো বাল্য বিবাহ বলতে কিন্তু খুবই ছোটোবেলায়, অর্থাৎ 10-17 বছরে কিন্তু বিবাহ প্রচলিত তখন ছিল। তখন অর্থাৎ এই আর্য শব্দটি ব্যবহার করা হতো যে কোনো সম্মানীয় বাড়িকে। নেক্সট দেখো, আর্যদের পোশাক পরিচ্ছদ কেমন ছিল। তো আর্যগণের সোমরস, সুর এবং পোশাক পরিচ্ছদ কিন্তু প্রিয় ছিল। ধর্মীয় পূজা পার্বণে সোমরাস নিবেদনকরণ তারা সেটি পান করত এবং সুরা ছিল হচ্ছে পুরোপুরি বৈশেষিক এবং বলবর্ধক। দেখো, আর্যরা কিন্তু
সুরা অর্থাৎ মদ্যপানে কিন্তু অভ্যস্ত ছিল। যাজক কবিরা কিন্তু এটি পছন্দ করতো না। তো দেখো আর্যরা কিন্তু এই বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করত, কিন্তু এগুলি কবি এবং যাজক এই ধর্ম শ্রেণীর যে লোকেরা তারা কিন্তু পছন্দ করতো না। নেক্সট দেখো আর্যগণ গান বাজনা, অভিনয়, বীণা, নৃত্যরত বালিকার কিন্তু সন্ধান পাওয়া গিয়েছে। তো জুয়া খেলাকে তারা আমোদ প্রমোদের অঙ্গ বলে কিন্তু মনে করত। তো জুয়া খেলাতে কিন্তু আর্যরা আমোদ প্রমোদের অঙ্গ বলে মনে করত। স্ত্রী পুরুষ সকলেই কিন্তু গয়না পরত। তো সোশ্যাল লাইফের ক্ষেত্রে এই কটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য। এক, সেই যুগে কিন্তু বিবাহ প্রথার প্রচলন ছিল। বাল্যবিবাহ কতিপয় অর্থাৎ কিছু দৃষ্টান্ত কিন্তু রয়েছে, এবং বিবাহ বিচ্ছেদের কিন্তু কোনো উল্লেখ কিন্তু ছিল না, বা সেই যুগে কিন্তু বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স সিস্টেম কিন্তু ছিল না। নেক্সট, পোশাক পরিচ্ছদ কিন্তু তারা করতো, এবং সেই সাথে স্ত্রী পুরুষ প্রত্যেকে গয়না পরতো। ধর্মীয় পূজা অর্চনার ক্ষেত্রে তারা আমোদ প্রমোদ হিসাবে সুরা বা মদ কিন্তু পান করত, এবং জুয়া খেলাকে তারা আমোদ প্রমোদের সঙ্গে পালন করত। চলো এই কটি বিষয় তোমরা মাথায় রেখো। নেক্সট দেখো, এইখানটা কিন্তু ভীষণ গুরুত্ব সহকারে দেখবে। এইখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে আসে। যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে তোমাদের সামনে তুলে ধরছি। এইগুলো থেকে কিন্তু এক্সামে প্রশ্ন কিন্তু আসে। ঋগ্বেদে উল্লেখিত নদী, তো এই যেগুলি আছে এগুলি হচ্ছে ঋগ্বেদের উল্লেখিত নদী, এবং এগুলি হচ্ছে বর্তমান নাম। তো এইগুলির মধ্য থেকে প্রশ্ন এক্সামে ছিল সিন্ধু সভ্যতা। তো প্রশ্নটি এমনভাবে দেবে যে সিন্ধু সভ্যতা ঋগ্বেদে কী নামে উল্লেখিত ছিল। তো বর্তমান নাম হচ্ছে সিন্ধু, এবং সিন্ধু সভ্যতা কিন্তু উল্লেখযোগ্য নদী। তো এটি বৈদিক যুগেও কিন্তু সিন্ধু নামে পরিচিত ছিল। নেক্সট, বিতস্তা, ঋগ্বৈদিক যুগে বিতস্তা নাম ছিল, বর্তমানে রয়েছে কি ঝেলাম। অশিকনি নামে চেনাব, পুরুষনী রাভি, বিপাশা বিয়াস, শতদ্রু সুটলেজ, এটি কিন্তু এক্সামে আসে বেশি। তারপরে গুমাল হচ্ছে গোমতী, ক্রুমু কুররাম, এবং দৃষ্টবতী ঘরঘরা, কৃষ্ণা কাকুল, এবং সদনীর এটা হচ্ছে গণ্ডক। তো এই কটি নদী কিন্তু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবে। এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়ে দেয় যে ক্রুমু নামে ঋগ্বেদে কোন নদীর উল্লেখ ছিল। তো অবশ্যই কিন্তু কুররাম। ঘরঘরা নামে ঋগ্বেদে কোন নদীর উল্লেখ ছিল। তো এইরকম প্রশ্ন কিন্তু এক্সামে থাকতে পারে। বিগত বছরগুলিতে কিন্তু এখান থেকে দুটি একটি প্রশ্ন এসছে। অবশ্যই এই কটি তোমরা রেডি রাখবে। বৈদিক সভ্যতা থেকে কিন্তু এই সমস্ত প্রশ্নোত্তর বিগত বছরে এসছে। আপকামিং এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু WBKP এবং PSC ক্লার্কশিপের কথা মাথায় রেখে একেবারে সম্পূর্ণ গোড়া থেকে অধ্যায়ভিত্তিক ক্লাস এবং একদিন কিন্তু মক টেস্ট পর্ব অল্টারনেট করে কিন্তু আমাদের ক্লাস চলছে। প্রত্যেকে অবশ্যই কিন্তু ক্লাসগুলি দেখতে থাকবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।